কাল সকালে যখন তুমি তেলের পাম্পে বা সিএনজি স্টেশনে যাবে তখন একবার বোর্ডের দিকে দামটা দেখো। এরপরের পাম্পে যাও, তারপর তার পরেরটায়। তুমি কি দেখবে? সব জায়গায় একই দাম। সেটা পদ্মা অয়েল হোক, মেঘনা পেট্রোলিয়াম হোক কিংবা যমুনা অয়েল, হয়তো সামান্য পয়সার এদিক ওদিক। কখনো ভেবে দেখেছ কেন? তোমাকে বলা হয়েছে যে তেলের দাম এখন আর সরকার পুরোপুরি নিয়ন্ত্রণ করে না, বরং আন্তর্জাতিক বাজারের সাথে ওঠানামা করে। অর্থাৎ কাগজে কলমে এটা ফ্রি মার্কেট। কোম্পানিগুলো তাদের ইচ্ছে মতো দাম ঠিক করতে পারে। কিন্তু যদি সত্যি তাই হতো, তবে দামের মধ্যে পার্থক্য থাকতো, তাই না? কেউ হয়তো গ্রাহক টানার জন্য সস্তায় বেচত, কেউ আবার কোয়ালিটির নাম করে একটু বেশি দামে বেচত। কিন্তু বাস্তবে তা হয় না। সবাই এক। কিন্তু কেন? কারণ তুমি যেটাকে কম্পিটিশন বা প্রতিযোগিতা ভাবছ, সেটা আসলে কম্পিটিশন নয়। ওটা একটা কার্টেল, একটা সিস্টেম। এমন একটা সিস্টেম যা ১৫০ বছর আগে একজন লোক তৈরি করেছিলেন, এবং সেই সিস্টেম আজও ঠিক সেভাবেই কাজ করছে যেমনটা প্রথম দিন করত। বাংলাদেশে সিটি সেলের কথা মনে আছে? একসময় খুব নাম ছিল, কিন্তু এখন গায়েব। ওয়ারিদ এলো, তারপর এয়ারটেল এলো, শেষে রবির সাথে এক হয়ে গেল শুধু টিকে থাকার জন্য। এখন পুরো দেশের টেলিকম ইন্ডাস্ট্রি মাত্র ৩-৪টি কোম্পানিতে এসে ঠেকেছে: গ্রামীণফোন, রবি, বাংলালিংক আর টেলিটক। এর মধ্যে গ্রামীণফোন সবচেয়ে শক্তিশালী। এই যে কোম্পানিগুলো ছোট ছোট অফার দেয়, বান্ডেল প্যাক দেয়, এগুলো কিন্তু তোমার সুবিধের জন্য নয়। এগুলো হলো প্রতিযোগীদের শেষ করে দেওয়ার কৌশল। আর তুমি এই খেলার কাস্টমার নও, তুমি হলে হাতিয়ার। এটা কোনো নতুন চাল নয়। এই চাল ১৫০ বছর পুরনো, এবং এটাকে সবার আগে পারফেক্ট করেছিলেন একজন ব্যক্তি। তার নাম জন ডি রকফেলার। রকফেলার পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি। আজকের হিসেবে তার সম্পত্তির পরিমাণ হতো $৪০০ বিলিয়ন বেশি। তিনি যখন তার ক্ষমতার শীর্ষে ছিলেন তখন তার আশেপাশেও কেউ ছিল না। বলা হয় সেই সময়ে আমেরিকার পুরো অর্থনীতির ২% একা রকফেলারের হাতে ছিল। ভাবো, মাত্র একজন মানুষের হাতে। কিন্তু রকফেলারের আসল লিগেসি বা উত্তরাধিকার টাকা নয়। তার আসল উত্তরাধিকার হল সেই সিস্টেম যা তিনি তৈরি করেছিলেন, সেই পদ্ধতি যা তিনি আবিষ্কার করেছিলেন। আর সেই পদ্ধতি আজও বাংলাদেশের বড় বড় গ্রুপ অফ কোম্পানিজ ব্যবহার করছে। বসুন্ধরা গ্রুপ, বেক্সিমকো, মেঘনা গ্রুপ, এস আলম গ্রুপ, বড় বড় ব্যাংক এবং ওষুধ কোম্পানিগুলো সবাই এটা ব্যবহার করছে। তুমি এই সিস্টেমের ভেতরেই বাস করছো, প্রতিদিন, প্রতি মুহূর্তে, অথচ তুমি টেরও পাচ্ছ না। আজ আমি তোমাকে সেই সিস্টেমটা দেখাবো। কিভাবে রকফেলার এটা বানিয়েছিলেন, কিভাবে তিনি তার প্রতিযোগীদের শেষ করেছিলেন, কিভাবে তার কোম্পানি ভেঙে দেওয়ার পরেও তিনি আরও ধনী হয়েছিলেন, এবং কিভাবে ১১৪ বছর পরেও তুমি সেই একই সিস্টেমে ফেসে আছো। কারণ এই সিস্টেমটা বোঝা কোনো পড়াশোনার বিষয় নয়, এটা টিকে থাকার বিষয়। জন ডেভিডসন রকফেলারের জন্ম ১৮৩৯ সালে। তার বাবা ছিলেন একজন ঠগবাজ, যিনি নকল ক্যান্সারের ওষুধ বিক্রি করতেন, আর মা ছিলেন অত্যন্ত ধার্মিক। এই কম্বিনেশনটা বোঝো, বাবার কাছ থেকে পাওয়া চালাকি আর নিষ্ঠুরতা, আর মায়ের কাছ থেকে পাওয়া নৈতিক বিশ্বাস যে আমি যা করছি তা ঈশ্বরেরই ইচ্ছা। ১৮৫৯ সালে আমেরিকায় তেল পাওয়া গেল। শুরু হলো অয়েল রাশ। সবাই পাগলের মতো মাটি খুঁড়তে শুরু করল। কিন্তু ২০ বছরের রকফেলার অন্য কিছু দেখলেন। তিনি দেখলেন তেল তোলাটা খুব ঝুঁকির কাজ, জুয়া খেলার মতো। কিন্তু রিফাইনিং, অর্থাৎ তেল শোধন করে কেরোসিন বানানো, হলো আসল ব্যবসা। ১৮৬৩ সালে তিনি তার প্রথম রিফাইনারি খুললেন। ২ বছরের মধ্যে সেটা ওই এলাকার সবচেয়ে বড় রিফাইনারি হয়ে গেল। কিন্তু তখন প্রচুর প্রতিযোগিতা ছিল। রকফেলার ঠিক করলেন তিনি প্রতিযোগিতাই শেষ করে দেবেন। তিনি ব্যবহার করলেন ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। সোজা কথায় এর মানে হলো ব্যবসা চালানোর জন্য যা যা দরকার সব নিজেই তৈরি করো বা কিনে নাও, অন্যের ওপর নির্ভর থেকো না। বাংলাদেশে যেমন বড় শিল্প গ্রুপগুলো করে। ধরো কেউ সিমেন্ট বানাবে, সে শুধু সিমেন্ট বানায় না, সে নিজেই জাহাজ কেনে কাঁচামাল আনার জন্যে, নিজেই লজিস্টিক কোম্পানি খোলে, নিজেই সিমেন্টের বস্তা বানানোর ফ্যাক্টরি দেয়। রকফেলারও তাই করেছিলেন। তিনি তেলের পিপে নিজে বানানো শুরু করলেন, নিজস্ব ম্যাগন কিনলেন। ফলে তার খরচ অন্যদের চেয়ে অনেক কমে গেল। এরপর তিনি রেল কোম্পানিগুলোর সাথে গোপন চুক্তি করলেন। তার মাল পরিবহনে তিনি ডিসকাউন্ট পেতেন, আর প্রতিযোগীদের থেকে বেশি ভাড়া নেওয়া হতো। এটা ছিল শিকারীর মতো আচরণ।
1870 সালে স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি তৈরি হল। রকফেলার তার এলাকার সব ছোট রিফাইনারি মালিকদের অফার দিলেন, আমার কাছে কোম্পানি বেচে দাও অথবা বরবাদ হয়ে যাও। যারা মানল না, রকফেলার সেখানে তেলের দাম এত কমিয়ে দিলেন যে তাদের লস হতে থাকল। শেষমেশ তাদের বিক্রি করতেই হল। এটাকে বলে হরাইজন্টাল ইন্টিগ্রেশন, অর্থাৎ প্রতিযোগীদের কিনে নেওয়া। 1879 সালের মধ্যে আমেরিকার 90% তেলের বাজার স্ট্যান্ডার্ড অয়েলের দখলে চলে গেল। এটা আর ব্যবসা ছিল না, এটা ছিল মনোপলি বা একচেটিয়া আধিপত্য। মনোপলি বা একচেটিয়া ব্যবসা তখন অবৈধ ছিল এবং মানুষ তাকে ঘৃণা করত। এর থেকে বাঁচার জন্য 1882 সালে তিনি স্ট্যান্ডার্ড অয়েল ট্রাস্ট বানালেন। তিনি তার সব কোম্পানির শেয়ার একটি ট্রাস্টের অধীনে নিয়ে এলেন। এখান থেকেই জন্ম হল হোল্ডিং কোম্পানির, এমন একটি কোম্পানি যা নিজে কিছু তৈরি করে না, কিন্তু অন্য সব কোম্পানির মালিক। বাংলাদেশের দিকে তাকাও। বসুন্ধরা গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, মেঘনা গ্রুপ, যমুনা গ্রুপ, এগুলো সব আসলে হোল্ডিং বা প্যারেন্ট কোম্পানি। এদের অধীনে সিমেন্ট, টিস্যু, মিডিয়া, গ্যাস, শিপিং সব আলাদা আলাদা কোম্পানি, কিন্তু মালিক একজনই। এগুলো রকেফেলারের সেই ট্রাস্টেরই আধুনিক রূপ। রকেফেলার যদি আমেরিকায় এত শক্তিশালী হন, তবে বাংলাদেশে কারা? উত্তর হল আমাদের দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপগুলো। যে কোনো বড় গ্রুপের প্রতিষ্ঠাতা বা বর্তমান চেয়ারম্যানের কথা ভাবো। অনেকেই খুব ছোট থেকে শুরু করেছিলেন, কেউ পাটের ব্যবসা দিয়ে, কেউ ট্রেডিং দিয়ে। তারপর তারা রকেফেলারের সেই ভার্টিক্যাল ইন্টিগ্রেশন গেম খেলেছেন। ধরো বসুন্ধরা গ্রুপের কথা, তারা আবাসন বা ল্যান্ড দিয়ে শুরু করল। দালান বানাতে সিমেন্ট লাগে, তাই সিমেন্ট ফ্যাক্টরি দিল। সিমেন্ট আর কনস্ট্রাকশনের খবরের জন্য পেপার পত্রিকা বা মিডিয়া হাউস বা টিভি চ্যানেল খুলল। বাড়ি বানাতে রড লাগে, গ্যাস লাগে, তারা এলপি গ্যাস আর স্টিল সেক্টরেও এলো। সব স্টেপ নিজেদের কন্ট্রোলে। সিস্টেমের সাথে লড়াই করো না, সিস্টেমটাই কিনে নাও। এটাকে বলে রেগুলেটরি ক্যাপচার। যারা নিয়ম বানায় তাদের নিজেদের পক্ষে নিয়ে আসা। বাংলাদেশে টেলিকম বা ইন্টারনেট সেক্টরের দিকে তাকাও। একটা সময় অনেকগুলো ইন্টারনেট প্রোভাইডার বা ডিশ কোম্পানি ছিল। এখন বড় বড় গ্রুপগুলো যেমন বেক্সিমকোর আকাশ ডিটিএইচ পুরো মার্কেট দখল করতে চাইছে। পদ্ধতি একই, শুধু স্কেলটা ভিন্ন। বড় গ্রুপগুলো শুধু একটা পণ্য বেচে না, তারা একটা ইকোসিস্টেম তৈরি করে। ধরো একটা গ্রুপ, তারা তোমাকে আটা ময়দা বেচছে, তাদেরই বানানো টিস্যু তুমি ব্যবহার করছো, তাদেরই টিভি চ্যানেলে তুমি খবর দেখছো, তাদেরই এলপি গ্যাসে তুমি রান্না করছো, আবার তাদেরই বানানো ফ্ল্যাটে তুমি থাকছ। তোমার সারাটা দিন কাটে একটা বা দুটো পরিবারের বানানো পণ্যের মধ্যে। যখন রকেফেলারের স্ট্যান্ডার্ড অয়েলকে 1911 সালে আদালত ভেঙে 34 টুকরো করে দিল, তখন রকেফেলার আরও ধনী হয়ে গেলেন, কারণ ওই সব কোম্পানিতেই তার শেয়ার ছিল। এই ভাঙা কোম্পানিগুলোই পরে এক্সন, মোবিল, শেভরন হয়েছিল। নিজের খারাপ ইমেজ বা ভাবমূর্তি ঠিক করার জন্য রকেফেলার ফিল্যান্থ্রপি বা দান ধ্যানে পথ বেছে নিলেন। 1913 সালে রকেফেলার ফাউন্ডেশন বানালেন। এতে তিনি ট্যাক্স বাঁচালেন এবং শিক্ষা ও গবেষণাকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করলেন। আজকের দিনে বিল গেটস, জুকারবার্গ বা আমাদের দেশের বড় বড় গ্রুপগুলোও তাই করে। বিভিন্ন ফাউন্ডেশন করে তারা হাসপাতাল বা স্কুল চালায়। এটা শুধু দান নয়, এটা ক্ষমতা বজায় রাখা এবং পলিসি বা নীতিতে প্রভাব ফেলার একটা উপায়। রকফেলারের সিস্টেম আজও চলছে। ই কমার্স যেমন দারাজ, অ্যামাজন, এরা প্ল্যাটফর্মে অন্যদের মাল বেচে, কিন্তু কোন মালটা বেশি চলে সেই ডেটা নিয়ে নিজেরাই সেই পণ্য এনে কম দামে বেচা শুরু করে। গুগল, ফেসবুক তোমাকে ফ্রি সার্ভিস দেয়, কিন্তু তোমার ব্যক্তিগত তথ্য বা ডেটা বিক্রি করে কোটি কোটি টাকা কামায়। ওষুধ কোম্পানি সরকারের ওপর প্রভাব খাটিয়ে ওষুধের দাম বা পেটেন্ট নিজেদের সুবিধামতো করিয়ে নেয়। এই সিস্টেম 150 বছর ধরে সাধারণ মানুষের সম্পদ শুষে নিচ্ছে। এর থেকে পুরোপুরি বের হওয়া অসম্ভব। তাহলে তুমি কি করতে পারো? 3টি কাজ করা যেতে পারে। 1. হার মেনে নাও এবং ওরা যেটুকু সুবিধা দিচ্ছে তাতেই খুশি থাকো। 2. লড়াই করো, লোকাল দোকান থেকে কেনাকাটা করো, সিস্টেমের প্রতিবাদ করো। এটা মহৎ কাজ, কিন্তু এতে তুমি ক্লান্ত হয়ে যাবে। 3. বোঝো এবং নিজের জায়গা করে নাও। তৃতীয় রাস্তা, যদি তুমি সিস্টেম থেকে বের হতে না পারো, তবে সেটাকে নিজের উপকারে লাগাও। যেই কোম্পানিগুলো বাজার শাসন করছে, সেটা গ্রামীণ ফোন হোক, স্কোয়ার ফার্মা হোক কিংবা ব্র্যাক ব্যাংক, তাদের শেয়ার কেনো। যারা শোষক বা এক্সট্র্যাক্টর, তাদের মালিকানায় ভাগ বসাও, শোষিত হয়ে থেকো না।
রকফেলার ১৫০ বছর আগে যে সিস্টেম বানিয়েছিলেন, ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, হরিজন্টাল কনসলিডেশন, কর্পোরেট ট্রাস্ট, রেগুলেটরি ক্যাপচার এবং দানশীলতার প্রভাব, তা আজও চলছে। এই খেলাটা বুঝতে পারাটাই তোমার আসল শক্তি। চোখ কান খোলা রাখাটাই আসল পাওয়ার।